তমেব বিদ্যা দ্রবিণম তমেব তমেব সর্বং মম দেব দেব তমেব সর্বং মম দেব দেব। ওম পঞ্চবর্ষং দীদৃপ্তমঙ্গলে ধাবমানচিত কাঞ্চনেক্ষণম কিঙ্কিণ বলহারণ পুরন্দিত নমতো গোপবালকম। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिकान्त राधकान्त नमोस्तुते। ओम कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशय गोविन्दाय नमो नमः। पापोऽहं पापकर्माणां पापोऽत्मपापसम्भवं। আমি ডাক্তার স্বপন কুমার সুর। আমি প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এবং ভারত সেবাশ্রম সংঘের রুরাল টেকনোলজির ওয়ান অফ দি অ্যাডভাইজার। আমি দীর্ঘদিন পশ্চিমবঙ্গ সরকারের অধীনে প্রাণী সম্পদ দপ্তরে চাকরি করেছি। আমার কাজই ছিল প্রাণী সম্পদের মাধ্যমে মানুষের উন্নয়নের জন্য। সেই অভিজ্ঞতা থেকে আমি যা সঞ্চয় করেছি এটা মানুষকে জানানো দরকার। তাই জানানোর আগে প্রথমেই আমার গুরু মহারাজ স্বামী প্রণবানন্দ এবং পরম পুরুষ ঠাকুর রামকৃষ্ণের আশীর্বাদ নিয়ে আমি আরম্ভ করছি। আমরা আজকে দুমুঠো অন্নের জন্যে বেকার যুবক এবং যুবতীরা ছুটছে শহর প্রাণে। সামান্য হয়তো কিছু পয়সা আসছে, কিন্তু তার জন্য তারা সারাটা দিন পড়ে থাকছে বাড়ির বাইরে। বাড়ির বাচ্চাকে পড়াশোনা করাতে পারছে না ঠিক মতো, তাকে দেখভাল করতে পারছে না, সংসারের দিকে তাকাতে পারছে না। কোনো কোনো মানুষ ছুটছে অন্য রাজ্য পানে, সেখানে আয়ের জন্য। আমি বলবো আমাদের দেশে অনেক সম্পদ আছে, তার মধ্যে আমি একটা সম্পদের কথা বলছি, তা হচ্ছে গোসম্পদ। সারা পৃথিবীর মধ্যে আমার দেশে গোসম্পদ সব থেকে বেশি। আর তথ্য বলছে যে একটা গরু প্রতিদিন 15 থেকে 20 কেজি গোবর দেয়, অর্থাৎ গোময় দেয়, এবং 15 থেকে 20 লিটার গোচনা দেয়। এর বেশিরভাগটাই কিন্তু আমরা ফেলে দিয়ে থাকি। কিছু কিছু চাষের জমিতে ব্যবহার হচ্ছে, কিন্তু এই চাষের জমিতে যতটা না ব্যবহার হচ্ছে তার থেকে অনেক বেশি বাইরে ফেলে দিচ্ছি। আমরা ছুটছি রাসায়নিক সারের পেছনে, ফলত নানান রোগ ব্যাধি বাড়ছে। প্রধানমন্ত্রী তিনি বলেছেন আত্মনির্ভর দেশ হবে আমাদের। এই আত্মনির্ভরতার জন্য আমি বলবো আমাদের দেশের যে সম্পদ আছে এটাকে বেকার যুবক যুবতীরা ব্যবহার করুক। তাতে মাসে 40 থেকে 50 হাজার টাকা অনায়াসে আয় হবে, কিন্তু এর জন্য এমন কিছু মূলধনের প্রয়োজন নেই। আমি আসি আমরা কি করতে পারি এই ব্যাপারটা নিয়ে। আমাদের দেশে যে গরু সংখ্যা, তার যে বিপুল পরিমাণ গোময় এবং গোচনা, তা দিয়ে বায়োগ্যাস অর্থাৎ গোবর গ্যাস তৈরি হতে পারে, যে গ্যাস আমাদের জ্বালানির সংকটকে অনেকটাই কমিয়ে দেবে। শুধু জ্বালানি নয়, এর থেকে দ্বীপ এলাকা এবং পাহাড়ি যে এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া অসম্ভব হয়ে পড়ছে সেই এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া যাবে। শুধু তাই নয়, এর পাশাপাশি সেই যে গ্যাস, সেই গ্যাসটা দিয়ে আমরা এসি চালাতে পারি, গ্যাস থেকে বিদ্যুৎ তৈরি করে এসি চালাতে পারি, দুধ ঠান্ডা করতে পারি, এরকম নানান জিনিস আমরা করতে পারি। আমরা আমাদের উন্নত দেশগুলোতে এখন এই গ্যাস ব্যবহার করে তাদের অন্যান্য যে পেট্রোলিয়াম গ্যাসের
ব্যবহার অনেক কমিয়ে দিয়েছেন। তাহলে আমরা কেন পারবো না? এবার আসি, এই থেকে যে বর্জ্য পদার্থটা বেরোবে, সেই অর্থাৎ গ্যাস তৈরির পর যে বর্জ্য পদার্থ বেরোবে, যে গোময় বা গোবরটা, যাকে আমরা স্লারি বলছি, বায়োস্লারি বলছি, সেই বায়োস্লারি দিয়ে এবং তার সঙ্গে আরো কিছু আমাদের খনিজ জিনিস সিমেন্ট মিশিয়ে সুন্দর ইট তৈরি হয়। প্রমাণ পাওয়া যাচ্ছে যে এই ইট পাহাড়ি অঞ্চল যেখানে খুব শীত সেখানে যেমন ঘরকে গরম রাখে, আবার যেখানে প্রচন্ড গরম সেখানে ঘরকে ঠান্ডা রাখে। অথচ এই ইট তৈরি এমন কিছু খরচের ব্যাপার নয়। তাহলে এর থেকে একটা মূল্যবান জিনিস ব্যবহার হতে পারে। এরপর আসছি, এই যে আমরা গোময়কে যে পুড়িয়ে ছাই হচ্ছে, সেই ছাই দিয়ে সুন্দর ডিশ ওয়াশ অর্থাৎ বাসন মাজা তরল ব্যবহার হতে পারে, তৈরি হতে পারে, সুন্দরভাবে তৈরি হতে পারে। আমরা আগে দেখেছি আমার মা ঠাকুমারা এই ছাই ব্যবহার করতো বাসন মাজার জন্য, তাতে তাদের হাতে কিছু হতো না। আজকাল যেসব রাসায়নিক জিনিস দিয়ে এই বাসন মাজার জিনিস তৈরি হচ্ছে, তাতে তাদের হাতে ঘা হচ্ছে, ঘায়ে নানান রকম সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু এই গোময়ের সঙ্গে আমরা যদি নিম ইত্যাদি ছাই দিয়ে, নিম ছাই ইত্যাদি দিয়ে যদি আমরা ডিশ ওয়াশ ব্যবহার করি, তাতে কিন্তু আমাদের অনেকটাই আমাদের স্বাস্থ্য যেমন ভালো হবে, আমাদের খরচ অনেক কমবে, এবং আমরা এইটাকে বিক্রয় করে, ঠিকভাবে বিক্রয় করে আমাদের বেকাররা অনেক আয় করতে পারবে। এবার আসি, এগুলো ছাড়া আরো কি কি হতে পারে। যেমন হতে পারে গোময় দিয়ে ওই যে বায়োস্লারি বেরোলো, তাই দিয়ে খুব সুন্দর আমাদের পেনদানি তৈরি হতে পারে। হয়তো আমরা ভাবছি পেনদানি গোবর, তাতে তো গন্ধ বেরোবে, আবার তাতে পোকামাকড় হবে। না, গন্ধ বেরোবে না। এর সঙ্গে ইউক্যালিপটাস অয়েল, তারপরে লেমন গ্রাস অয়েল এবং নিম অয়েল যুক্ত করেই তৈরি করা হচ্ছে। তাতে যেমন পোকামাকড় হবে না, একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। শুধু এখানে শেষ হয়ে যায়নি, এর পরেও আছে এই দিয়ে ঘর সাজানো জিনিস, অর্থাৎ ঘড়ি হতে পারে, দেবতার যে জায়গা সিংহাসন এটা হতে পারে। ঘর সাজানোর নানান উপকরণ এই দিয়ে তৈরি করা যায়। এমন কিছু খরচ নয়, প্রবল যে পয়সা দিয়ে আমাদের ব্যাংকের থেকে ঋণ নিতে হবে তা নয়। এটা গ্রামের বেকার বউরা, ঘরের বউরা বাড়ি বসে তৈরি করতে পারে। এরপরে আসছি, রাখির সময় প্রচুর নানান রকমের রাখি তৈরি হচ্ছে ইদানিং। এই গোবর যে স্লারি বেরোলো, তাই দিয়ে খুব সুন্দর রাখি হয়। তার দাম কিন্তু এমন কিছু নয়, কিন্তু দেখতে সুন্দর, গন্ধ হবে না, সুন্দর গন্ধ, অথচ প্রাকৃতিক জিনিস, এতে কোনো কেমিক্যাল না, পলিথিন নয়। বাড়ির মেয়েরা প্রদীপ তৈরি করতে পারে। এই যে আমাদের প্রায় প্রতিদিনই আমাদের বাড়িতে প্রদীপের প্রয়োজন হয়, পূজা উৎসব আসছে, প্রচুর পরিমাণে প্রদীপের প্রয়োজন হয়। সেই প্রদীপ কিন্তু বাড়ির মেয়েরা তৈরি করতে পারে, তাদের থেকে তাদের একটা ভালো পয়সা আয় হতে পারে। এবার আসছি, আমাদের এই থেকে ভালো ফুলের টব হতে পারে, সুন্দর ফুলের টব। এখানে দেখা যাচ্ছে এটি তামিলনাড়ুর একটি বেকার যুবক, তিনি এই ধরনের টব তৈরি করছেন, এবং আমরা তার সঙ্গে কথা বলে জেনেছি যে এই টব ব্যবহার করে মানুষ খুব ভালোভাবে ফুল গাছ করছে, এবং এই ছেলেটি মাসে 50 থেকে 60 হাজার টাকা আয় করছে। তাহলে খালি এখানে শেষ হলো না, আরো আছে। এই গোবর থেকে কাঠের মতো লগ তৈরি করা যায়, অর্থাৎ বাড়িতে অনেকে এখনো জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করে, কিন্তু কাঠ ব্যবহার করা আইনত বেআইনি, গাছ কাটা যাবে না। তার পরিবর্তে এই যে দেখা যাচ্ছে এইভাবে গোবর থেকে কাঠ তৈরি করা যায়, যেটা নানান ধরন ভাবে জ্বালানিতে কাজে লাগছে। ধান কলে কাজে লাগে, মানে রাইস মিলে কাজে লাগতে পারে, পাউরুটি কোম্পানিতে কাজে লাগতে পারে, ইট ভাটায় কাজে লাগতে পারে,
বাড়িতে তো কাজে লাগতেই পারে। এছাড়া ঘুঁটেতে আজকাল নানান রকম ভাবে এই এই ধুনো জ্বালানোর জন্যে তৈরি হচ্ছে, যে ঘুঁটের মধ্যে বা ছোট ছোট গোবরের কাঠি তৈরি করে তার মধ্যে ধুনো গুগ্গুল দিয়ে দেওয়া হচ্ছে। এই ধুনো গুগ্গুল দিয়ে দেওয়ার জন্য তাদের আর এখানে ওখানে দৌড়তে হচ্ছে না, খালি এইগুলো জ্বালালেই ধুনো গুগ্গুলের গন্ধ পাওয়া যাচ্ছে এবং তার মাঙ্গলিক অনুষ্ঠানে কাজ হচ্ছে। এরপরে বলছি গোমূত্রের কথা। আমি সাম্প্রতিককালে ICAR অর্থাৎ ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চে আমি গবেষণা কেন্দ্রে গিয়ে তাদের একজন সায়েন্টিস্ট আমাকে জানালে যে 1 কাঠা জমিতে যদি 80 লিটার গোমূত্র প্রয়োগ করা হয়, তবে বিগত 10 বছরে এই রাসায়নিক সার ব্যবহার করে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিকে একবারে কমিয়ে দিয়ে আবার আগের মতো উর্বরতা আনা যায়। তাহলে গোমূত্র কতটা ভালোভাবে আমরা কাজে ব্যবহার করতে পারি। তারপরে আমরা আরো আছে, আমরা শুধু গোময় নয়, আমরা ছাগলের যে নাদি সেইগুলো শুকনো করে গুঁড়ো করে প্যাকেটজাত করে যারা শহরতলিতে গাছ করে, ফুল গাছ করে, সেই ফুল গাছে ব্যবহার করলে খুব ভালো সারের কাজ করে। তাহলে বেকার যুবক যুবতীরা তারা এই অন্য রাজ্যে বা অন্য জায়গায় না ছুটে বাড়ির পাশে যে সম্পদ রয়েছে সেই সম্পদগুলোকে যদি কাজে লাগায়, তাহলে তাদের তো আয় হবে, আমার দেশ এগিয়ে চলবে এবং আত্মনির্ভর হবে আমার ভারতবর্ষ। আমি এই কথা বলে গুরু মহারাজ এবং ঠাকুর রামকৃষ্ণকে আবার প্রণাম করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমি গুরু মহারাজের প্রতি প্রণাম জানিয়ে আজকের যে টপিক জীবিকার লক্ষ্যে কৃষি ও ক্ষুদ্র প্রযুক্তি, তার মধ্যে আমার উপর দায়িত্ব পড়েছে যে গ্রামীণ ক্ষেত্রে মুরগি পালন ও মৎস্য চাষ। তা আমি এখানে যেহেতু এই ধরনের ভার্চুয়াল কনফারেন্স যেগুলো ওয়েবিনার হচ্ছে, তাতে নতুন একটা অ্যাপ্রোচ, সেই জন্য এইগুলো আর একটু টেকনিক্যালিটি ডেভেলপ করতে সময় লাগবে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জন্য স্পেসিফিক প্রত্যেকটা পয়েন্টগুলোকে ধরে ধরে করতে গেলে অনেকটা ফোকাসিংটা আরো ভালো হতে হবে। যাই হোক, আমি প্রফেসর PK দে মহাশয়, ডিরেক্টর PIMT, আমাদের পূর্ববর্তী বক্তা ডক্টর প্রসেনজিৎ বোস, ডক্টর প্রবীর কুমার পাল, ডক্টর স্বপন কুমার সুর, প্রত্যেককে আমি আমার তরফ থেকে ধন্যবাদ ও নমস্কার জানাচ্ছি। তা আজকে আমি চলে যাব জীবিকার প্রশ্ন। আমাদের যে প্রথাগত যে শিক্ষা নিই আর কি, যে এর থেকে এই হয়, ওইখান থেকে ছাগল পালন করলে এই হয়, ডেয়ারি করলে এই হতে পারে, সেটা যেমন একটা দিক, কিন্তু সবচেয়ে প্রধান দিক হচ্ছে বিপণন, মার্কেটিং। অর্থাৎ যদি আমি উৎপাদন করি এবং বিক্রি না করতে পারি, তাহলে কিন্তু আমার এই উৎপাদনের কোনো সার বস্তা থাকে না। তাই আমি আমার আলোচনার আঙ্গিকটা এই দিক কেন্দ্রিক আমি করব। মুরগি পালন আমি এটা কেন বেছে নিয়েছি, এই কারণেই যে গ্রামীণ ক্ষেত্রে আমরা যে কোনো জায়গায় দেখি কেন আমরা আত্মনির্ভরতার দিকে এগোচ্ছি। সে 2 পয়সা রোজগার করে সে তার আর্থিক এবং সামাজিক উন্নয়ন ঘটাবে, তার ছেলেমেয়েরা লেখাপড়া করবে, নিজের পায়ে দাঁড়াবে, নিজের মত প্রকাশ করবে, স্বাধীনভাবে সমাজে চলাফেরা করবে। কিন্তু তার প্রাথমিক শর্ত হচ্ছে তার রোজগার, তাকে কিছু রোজগার করতে হবে। তা মুরগির ক্ষেত্রে কেন আমরা বলছি, এই কারণেই। মুরগির 2টো দিক আছে। একটা বাণিজ্যিক মুরগি, যেগুলো আপনারা সব জানেন, খাঁচার মধ্যে ভর্তি করে পালন করা হয়। আগে ডিপ লিটার হয়, এখন কেজ সিস্টেম এবং
হাজার হাজার মুরগি পালিত হচ্ছে, আমি সেই দিকটা যাব না। কিন্তু আমাদের যে গ্রাম বাংলায় 84% মানুষ ক্ষুদ্র প্রান্তিক এবং ভূমিহীন, এদের কথা ভেবে, অর্থাৎ 100-র মধ্যে বিত্তশালী লোক 16%কে বাদ দিয়ে যদি 84%-র কথা ধরি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এদের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল, এরা পিছিয়ে পড়ে, এরা বর্তমান যে সুযোগ সুবিধা, চলমান দুনিয়া এবং আধুনিক দুনিয়ার যে সুযোগ সুবিধা তার থেকে তারা বঞ্চিত। তো এই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে আমি কর্মসংস্থান, তো কর্মসংস্থানের মুরগি পালনের ক্ষেত্রে আমি যেটা বেছে নিয়েছি সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড ইমপ্রুভড ভ্যারাইটি অফ চিকেন রেয়ারিং। তো এই ক্ষেত্রে আমি যেটা প্রথমেই বলবো সেটা হচ্ছে আমাদের এমন একটা প্রযুক্তি ব্যবহার করতে হবে, যে প্রযুক্তি নিয়ে খুব বেশি যে পালক, প্রাণী পালক বা মুরগি পালক, মাছ চাষি, এদের যেন কখনো এই প্রযুক্তি নিয়ে খুব বিড়ম্বনায় না পড়তে হয়, কোথায় ওষুধ, কোথায় ডাক্তার, কোথায় সবকিছু। তা সেই জন্যই আমরা দেশি মুরগি, অথচ একটু উন্নত, ভালো ডিম দেয়, ওজনে বাড়ে, এই ধরনের মুরগি আমি উদাহরণ দিই। যেমন লাল মুরগি গ্রাম বাংলায় প্রত্যেকটা এখন সরকারি উদ্যোগে 2,500 মুরগি দেওয়া হচ্ছে 10টা করে, তার মাধ্যমে প্রত্যেকেই পরিচিত এই লাল মুরগি। এই লাল মুরগি কিংবা বনরাজা, কাবেরি, শিপ্রা, এই ধরনের মুরগিগুলো কিন্তু আমাদের অ্যাগ্রো ক্লাইমেটিক কন্ডিশনে খুব স্টেবল এবং রেজিস্ট্যান্ট এবং সাস্টেনেবল। তার মধ্যে প্রধান হচ্ছে লাল মুরগি। তা আমরা করতে গেলে একটু প্রযুক্তির দিকটা আলোচনা করি। আমাদের 4টে পিলারের উপর যেমন বাড়ি দাঁড়িয়ে থাকে, তেমনি 4টে বিষয়ের উপর আমাদের এই যে কোনো প্রাণী পালন, বিশেষ করে মুরগি পালন, অর্থাৎ তাকে একটা ভালো জাত দিতে হবে, খাবার দিতে হবে উপযুক্ত পরিমাণে, তার প্রাথমিক পরিষেবা, স্বাস্থ্য প্রযত্ন যেগুলো প্রিভেন্টিভ, সেই দিকটা দিতে হবে, এবং তারপরে হচ্ছে তার চিকিৎসা। এই 4টে বিষয়ের উপর হচ্ছে প্রাণী পালন, হাজবেন্ডারিটা দাঁড়িয়ে আছে। আর বর্তমানে যেটা বললাম কনভার্জেন্স, অর্থাৎ মার্কেটিং, বিপণন, এটা একটা প্রধান দিক, এবং এর উপরে আলাদা কোনো যদি ফার্দার, এটা যে সিরিয়াল নাম্বার 1 বলা হয়েছে, এখানে যদি করা হয় বিপণন নিয়ে দীর্ঘ আলোচনা করা যাবে, কেননা বিপণনটাই সবচেয়ে সমস্যা গ্রাম ক্ষেত্রে। এই যে মাইক্রো এন্টারপ্রেনার বা মাইক্রো ডেভেলপমেন্ট যে সমস্ত, তাতে এই ভালো ঘর দেওয়ার দরকার নেই। গ্রামীণ পরিবেশে মুরগি, দেশি লাল মুরগি তারা চড়ে খায়, কিন্তু এখনকার দিনে যেরকম আমাদের জনবসতি, তাতে ছেড়ে মুরগি পালনটা সম্ভব হচ্ছে না। সেই জন্যই আমাদের কিছুটা অন্তত নাইট শেল্টার আমরা বলি, রাত্রিবেলা রাখার জন্য, যাতে করে চুরি না হয়ে যায়, কোনো শিকারি মাধ্যমে তার এই সম্পদটা নষ্ট না হয়ে যায়, সেই দিকটা যেমন দেখতে হবে। তার সঙ্গে সঙ্গে খাবার আমি যদি সুষম খাবার দিই, তার খরচ অনেক বেশি। সেই জন্য ঘরে, গৃহ আঙিনার যে সমস্ত প্রাকৃতিক খাবার আছে সেগুলো তো খাবে, তার সঙ্গে সঙ্গে আমরা তৈরি করে নিতে পারি, একটু ভুট্টা, একটু গম, এই সমস্ত দিয়ে আমরা খাবার তৈরি করে নিতে পারি। এবারে একটা জিনিস যেটা বলি, যে খাবারের আরো জিনিসগুলো আছে, যেমন রান্নাঘরের উচ্ছিষ্ট, ডিমের যেগুলো ডিম আমরা ফাটিয়ে তারপর খোলা, সেই চূর্ণ ক্যালসিয়াম সাপ্লিমেন্ট করে, ক্যালসিয়ামের যোগান দেয়। মাছের তেল, ছাট, সবুজ শাক, পুঁই শাক, পালং শাক, কলমি শাক, মূলো শাক, বাঁধাকপির পাতা, নিম পাতা, সজনে পাতা, এইসব দিয়েও কিন্তু আমরা করতে পারি। এবং বাসস্থানের ক্ষেত্রে দিনের বেলায় যে মুরগিকে ছেড়ে রাখলে সেখানে মুরগি
নিরাপদ না থাকতে পারে। তার জন্য গ্রামীণ ক্ষেত্রে আমরা দেখেছি যে মশারি বা ছেঁড়া জালটাকে জুড়ে তার মধ্যে মুরগিকে রাখা হলো কিছুটা জায়গায়, তারা মুরগির জন্য অন্তত 1.5 বর্গ ফুট জায়গা লাগবে। আর প্রাথমিক চিকিৎসা যেটা স্বাস্থ্য প্রয়োজনীয় ভ্যাকসিনেশন, হ্যাঁ, টিকাকরণের ব্যবস্থা, এবং সেখানে ওই প্রাতিষ্ঠানিক জায়গায় অর্থাৎ সরকারি যে সমস্ত কেন্দ্র আছে সেখানে গিয়ে নিয়ে যাওয়া। তার থেকে যদি আমরা যে পালক তাকে যদি আমি টেকনোলজি ট্রান্সফার করি, তাকে হাতে কলমে শিখিয়ে দিই কিভাবে টিকা দিতে হয়, তাকে কৃমির ওষুধ 2 মাস ছাড়া ছাড়া খাওয়াতে হয়, কি কি কৃমির ওষুধ সেগুলো যদি শিখিয়ে দিই, তাহলে কিন্তু সে অনেক বেশি উপকৃত হবে। আর তারপরে হচ্ছে এখন যেটা আপনারা জানেন, নোবেল করোনা ভাইরাসের জন্য যে মরক প্যান্ডেমিক, আর আমাদের ক্ষেত্রে স্থানীয় স্তরে যে এপিডেমিক গুলো হয়, এপিডেমিক গুলো কিন্তু আমাদের করতে গেলে, বিশেষ করে যে ফ্লক, আমরা ফ্লক ম্যানেজমেন্ট বলি মুরগির ক্ষেত্রে, এই ফ্লক গুলোকে রক্ষা করতে গেলে কিন্তু আমাদের ওই টিকা দিতে হবে। যদি কোনো রোগ দেখা দেয়, মরক দেখা দেয়, তাকে আলাদা করে দিতে হবে। তাদেরকে একটু চিকিৎসা গ্রামীণ ক্ষেত্রে তুতে কপার সালফেট 1% দিয়ে পরপর 3 দিন তাকে 10 ফোঁটা করে খাওয়াতে দিলাম। জল যেটা দেওয়া হয়, সেই জলটা আমরা যদি বলি যে ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জল, এইগুলো তো সম্ভব হয় না। তা আমি যদি সারফেস ওয়াটার নিই এবং তার মধ্যে যদি আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট 1:1000 ডাইলিউশনে, অর্থাৎ 1000 মিলিলিটারে যদি 1 গ্রাম পিপি দিয়ে দিই এবং সেটা যদি 15 মিনিট রেখে সেই জলটা দিই, সেটা কিন্তু পরিশুদ্ধ এবং জীবাণুবিহীন। এবারে আমি একটা জায়গায় চলে আসছি যে আমরা এই পালন করতে গেলে স্কিমের কথা বলি, প্রকল্প। সরকারি স্তরে সবসময় প্রকল্প নিয়ে আলোচনা হয়, ব্যাংকের কাছে প্রকল্প, নাবার্ডের কাছে প্রকল্প। সেই প্রকল্পে ছোট্ট একটা যদি প্রকল্প, অর্থাৎ এই যে মুরগি পালন গ্রামীণ ক্ষেত্রে উন্নত দেশীয় মুরগি, এর জন্য কিন্তু পুঁজি বেশি দরকার হয় না। 10টা মুরগি নিয়ে আমরা যদি একটা প্রকল্প করি, আমরা দেখেছি যে 600 থেকে 700 টাকা খরচ হবে। এই 600-700 টাকা সে খরচ করে সে কিন্তু আজকে বর্তমান যুগে যে আমাদের যে খাদ্যাভ্যাস পাল্টেছে, পরিবারের পুষ্টি, তার সঙ্গে সঙ্গে বাড়িতে অতিথি এলে তাকে আপ্যায়ন করা, তার সঙ্গে কিছুটা আনুষঙ্গিক আয়, এটা করতে পারেন। এবং সে যদি এই ব্যাপারটা দক্ষ হয়ে ওঠে, সে 10টা থেকে 20টা, 20টা থেকে 30টা, 50টা পর্যন্ত, তবে কিন্তু এই আত্মনির্ভরতার লক্ষ্যে সে পৌঁছতে পারবে। বিক্রি কোথায় করবে? যে কোনো উৎপাদন করতে গেলে কিন্তু বাজারটাকে আগে দেখতে হবে। আমাদের সবচেয়ে বেশি আমরা খুব ভালো জায়গায় আছি যে ডিম এবং মাংসের চাহিদার তুলনা নেই, ক্রমবর্ধমান। আমাদের যেমন খাদ্যাভ্যাস পাল্টাচ্ছে, জীবন ধারণ পাল্টাচ্ছে, সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু খাদ্যের অভ্যাসও পাল্টাচ্ছে। আমাদের অধিকাংশ মানুষ বাড়ির বাইরে গিয়ে হোটেলে একবেলা খায়, জীবিকার কারণে, অন্য পেশার সঙ্গে যুক্ত, সকালবেলা বেরিয়ে পড়ে, তারা হয়তো কিছু রোজগারের জন্য বাইরে খায়, সেখানে কিন্তু মাছ, মাংস, ডিম এইগুলো কিন্তু প্রাধান্য বেশি পায়। সুতরাং এক্ষেত্রে বাজারের 3টে ক্ল্যারিটি আছে, অর্থাৎ স্থানীয় বাজার হতে পারে, গঞ্জ হতে পারে, জেলা হতে পারে, বা আরো বড় হয়ে রাজ্য হতে পারে, রাজ্য থেকে বাইরে হতে পারে। তো এই যে বাজারটা কিন্তু আমাদের স্থানীয় স্তরের বাজার আছে। সুতরাং এই ব্যাপারে আমাদের কিন্তু যে কোনো খামারি, উদ্যোগপতি, সে যদি শুরু করতে চায় তাহলে কিন্তু তার ওইটা চিন্তা করতে হয় না যে কোথায় বিক্রি করব। দুধের ক্ষেত্রে কিন্তু অন্য একটা সীমাবদ্ধতা আছে, সেটা আমার আলোচ্য বিষয় নয় বলে আমি ওর মধ্যে ঢুকছি না। এবারে আমি এসে যাই মাছ চাষের ক্ষেত্রে। ডিরেক্টর সাহেব আমাকে বলেছিলেন, আমি মাছের বিশেষজ্ঞ নই, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে কাজ করেছিলাম, কিন্তু আমরা সবসময় কনভার্জেন্স, এই যে MGNREGA এর কাজ করি বা RKVI প্রকল্পে, সবসময় আমরা কনভার্জেন্স মানে একসঙ্গে আরেকটা যুক্ত। ডাক কাম ফিশারি আমরা বহু করেছি, ডাক কাম ফিশারির সঙ্গে সঙ্গে পোল্ট্রি কাম ফিশারি,
পিগারি কাম ফিশারি এইগুলো করেছি, যাতে করে পরস্পরের পরিপূরক, ইকো সাস্টেনেবল, অর্থাৎ যেমন প্রযুক্তি দিতে হবে যেটা বর্তমানে প্রচলিত এবং ভবিষ্যৎকে সুরক্ষিত করবে, সেটাই আমরা সাস্টেনেবল কথা বলি। যাই হোক, আমি মাছ চাষের ক্ষেত্রে চলে আসছি। স্বনির্ভরতায় মাছ চাষ। তা স্বনির্ভর হতে গেলে মাছ, আমরা তো জানি যে বাঙালি হচ্ছে মাছে ভাতে বাঙালি। এক টুকরো মাছ যতই সে খাবার খাক, তার সঙ্গে একটু মাছ খেলে তবে তার মনে একটা আনন্দ হয়। সবকিছুই তো আনন্দের জন্য। এই মাছের জন্য যে যোগান দরকার হয়, এতদিন আমরা জানি যে যাদের পুকুর আছে, জলাশয় আছে, তারাই শুধু মাছ চাষ করে থাকে। কিন্তু বর্তমান যে প্রযুক্তি, মৎস্য দপ্তরের যে উন্নতি, মৎস্য প্রযুক্তির যে উন্নতি হয়েছে, তাতে কিন্তু এখন আমরা শুধু পুকুর জলাশয়ের উপর নির্ভরশীল নই। আমরা চৌবাচ্চা করতে পারি, ট্যাঙ্কে করতে পারি, মাটিতে গর্ত করে করতে পারি। আর আরেকটা উন্নত ইসরায়েল থেকে যে প্রযুক্তিটা, সেটা নিয়েই বলবো, বায়োফ্লক। এই বায়োফ্লক করতে গেলে কিন্তু প্রশিক্ষণ দরকার, কেননা ওই জলটাকে পাল্টাতে হয়, জলের পিএইচ দেখতে হয়, জলের মধ্যে অক্সিজেন কতটা আছে। সুতরাং এটা কিন্তু প্রশিক্ষণ না নিয়ে কেউ করতে যাবেন না, তাহলে কিন্তু এটা হিতে বিপরীত হতে পারে। এবং সেই জন্যই বায়োফ্লকটাকে বলবো এই কারণে যে উৎপাদন বেশি পাওয়া যায় এবং তার জন্য জায়গা লাগে না। আমি সেভাবে আসবো, প্রকল্পের একটা থাম্ব রুল আপনাদের সামনে আলোচনা করব। তা এইখানে আমরা মাছের ক্ষেত্রে যেটা দেখি, মাছ বাজারে বিক্রি হয়, কিন্তু অনেক খামারি হয়তো মাছের ঠিক পর্যাপ্ত দাম পান না। তার জন্য সংরক্ষণ করে রাখা, কারণ মাছের মধ্যে 80% জল, সংরক্ষণ করে রাখা অত্যন্ত জরুরি, না হলে মাছ পচে যাবে। তো এটাও কিন্তু মাছ চাষের কিন্তু একটা অন্যতম দিক, এটা যদি স্থায়িত্ব পেতে হয়। তাই মৎস্য সংরক্ষণটাকে আমরা, এই মাছের যে পচনটাকে রোধ করবার জন্য কতগুলো পদ্ধতি আছে, 7টা পদ্ধতি। আপনারা সব জানেন যে জিওল মাছ, তাকে ধরে আমি কলসিতে হোক, কোনো পাত্রে হোক, মেজলাতে হোক, জল দিয়ে রেখে দিতে পারি, অন্তত 7-8 দিন সে বেঁচে থাকবে। কিন্তু অন্য মাছ, রুই, কাতলা, মৃগেল, কালবোস, সরপুঁটি, এগুলোকে কিছুদিনের 48 ঘন্টা আমরা বরফ দিয়ে রেখে দিলেও কিন্তু মোটামুটি মাছের পচন হয় না। কিন্তু দীর্ঘ সময় যদি হয়, কিংবা আমরা যদি মার্কেটিংটা করি, এটা যেখানে আমরা দাম বেশি পাচ্ছি, সবারই তো লক্ষ্য 2 পয়সা বেশি আয় করবে। তা বেশি আয় করার জন্য যদি আমাকে একটা দূরত্ব স্থানীয় গঞ্জ বাজার ছেড়ে যদি জেলায় বা জেলা ছাড়িয়ে রাজ্য, সিটিতে যদি আমি মাছ বিপণন করতে পারি, এটার একটা প্রক্রিয়া আছে। তা সেখানে কিন্তু আমরা সংরক্ষণ করে রাখতে পারি। তার জন্য কিছু পদ্ধতি আছে। যেমন দীর্ঘ সময় যদি আমি রাখতে চাই, তাহলে ইনসুলেটেড বক্স বা থার্মোকল বক্সের মধ্যে 3-4 ইঞ্চি মোটা পুরু বরফ দিয়ে দিলাম, বরফ কুচি, তার উপর মাছগুলো সাজালাম, তার উপর আবার 5 ইঞ্চি থেকে 6 ইঞ্চি বরফ দিয়ে প্যাক করে আমি বহুদিন এটাকে রেখে দিতে পারি। এছাড়া আপনারা জানেন হিমঘরে চিংড়ি মাছ, পমফ্রেট মাছ, এগুলো -40-তে রেখে দেওয়া হয়, 1 বছরের উপরে থেকে যাবে। আর স্থানীয় কোনো কিছু না থাকলে গ্রামীণ মহিলারা কি করে, নুন দিয়ে রেখে দেয়, হলুদ দিয়ে মাখিয়ে। সেখানে একটা পরিমাণ আছে 1:6, অর্থাৎ 1 ভাগ যদি মাছ থাকে 6 ভাগ নুন দিতে হবে। তাহলে কিন্তু মাছকে অন্তত আমরা 48 থেকে 72 ঘন্টা ভালোভাবে রেখে দিতে পারি। আরেকটা জিনিস যেখানে প্রচুর হয়, বিশেষ করে সমুদ্র অঞ্চলে, সেখানে শুটকি মাছ। এই শুটকি মাছ হয়তো 10 কেজি শুটকি মাছ আমি শুকোলাম, পেলাম কিন্তু 2.5 কেজি, অর্থাৎ এতটা জল থাকে। তাই শুটকি মাছের কিন্তু আমরা রোদে শুকিয়ে, যেখানে খুব ডাইরেক্ট সানলাইট পড়ে, সেখানে কিন্তু করে নিতে পারি। এছাড়া আরেকটা সবচেয়ে বেশি আদর্শ 7ম যে পদ্ধতিটা, সেটা হচ্ছে মাছকে কেটে তার পেছনে, তার ভেতর থেকে নাড়ি হুড়ি গুলো, ফুলকোগুলো বার করে দিয়ে, সেটাকে আমরা প্লাস্টিক প্যাকেট, একটা মাইক্রন আছে 20 থেকে 25 মাইক্রন, এর মধ্যে ভরে ভ্যাকুয়াম প্যাক মেশিন, অর্থাৎ সুতরাং এই অক্সিজেনটাকে আমরা যদি বার করে নিতে পারি ভ্যাকুয়াম প্যাক মেশিনে, তারপর সেটা যদি আমি ডিপ ফ্রিজের মধ্যে রাখতে পারি -20-তে, তাহলে মাছকে আমরা অন্তত 2 থেকে 3 মাস ভালোভাবে রাখতে চাই।
আরেকটা জিনিস, মাছের বাজারের বিপণনের দিকটা, বিশেষ করে বেকার যুবক যুবতী তাদের ক্ষেত্রে বলবো যে ভ্যালু অ্যাডিশন, মূল্যযুক্তকরণ। ভ্যালু অ্যাডিশন কিন্তু আমাদের এখন মানে মানুষের, আমি বলেছিলাম যে ফুড হ্যাবিট আমাদের পাল্টে গেছে। তাই ভ্যালু অ্যাডিশন করতে গিয়ে আমরা দেখি যে এই মাছকে বিশেষ করে এক কাঁটা যুক্ত ভেটকি, বাসা, পমপ্লেট, এদেরকে দিয়ে আমরা কিন্তু ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, চিলি ফিশ, এইগুলো কিন্তু আমরা করতে পারি। এবং বেকার যুবকরা তারা গ্রামে গঞ্জে যেখানে বাজারের লোকজন জড়ো হয় সেখানে স্টল দিয়ে এগুলো বিক্রি করতে পারে। এবং মানুষের মধ্যে যেহেতু খাদ্যাভ্যাস পরিবর্তন হয়েছে, সুতরাং যথেষ্ট পরিমাণে তারা আগ্রহী এবং এর একটা বাজার আছে, স্থানীয় বাজারই আছে। সুতরাং এই দুটো ক্ষেত্র, মুরগি এবং মাছ চাষ, এই দুটো ক্ষেত্রের মধ্যে বিভিন্ন দিক আলোচনা করলাম। মুরগির ক্ষেত্রে ব্যাকইয়ার্ড, আর মাছ চাষের ক্ষেত্রে চিরাচরিত মাছ, তার সঙ্গে সঙ্গে বায়োফ্লক পদ্ধতি। এর যদি আমাদের আপনাদের যদি প্রশিক্ষণের দরকার হয়, তা আমরা ডেমনস্ট্রেশন, আগে সিইং ইজ বিলিভিং, আগে দেখুন তারপরে বিশ্বাস করুন। তারপরে, কেননা অর্থনৈতিক কর্মকাণ্ড সে 10 টাকা দিয়ে শুরু হোক আর 10 লাখ টাকা দিয়ে শুরু হোক, আমি নিশ্চয়ই লোকসানের জন্য আমি কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড করব না। তা সেই জন্যই এই দিকটাকে মাথায় রেখে আমাকে কিন্তু এই প্রকল্পগুলো করতে হয়। এবং প্রকল্পের মধ্যে ভায়াবিলিটি একটা বড় কথা। আমি প্রকল্প অনেক সময় দেখা যায় যে ব্যাংক তার সিকিউরিটির অংশটা ইয়ের জন্য পাওয়ার জন্য প্রকল্পের যে খরচ আছে কম টাকা তাকে দিল, অর্থাৎ প্রথমেই প্রকল্পটা কিন্তু মুখ থুবড়ে পড়বে, কেননা পর্যাপ্ত সে ঋণ পেল না। তো এইসব অনেক বিষয় আছে। তা আমরা এখানে আমি বর্তমানে কম্প্রিহেন্সিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশনের অ্যানিমাল হাজবেন্ডারি কনসালট্যান্ট। তা আমরা কিন্তু এখানে সল্টলেকের মৃত্তিকা ভবনে আমাদের বায়োফ্লক আমরা ডেমনস্ট্রেশন করছি। আগামী 1 সপ্তাহের মধ্যে এটা পূর্ণাঙ্গ রূপ পাবে, আপনারা এসে দেখে যেতে পারেন। এবং বাজারে অনেকে ইউটিউব দেখে হয়তো ট্রেনিং নিতে গেলেন, কিচ্ছু শিখতে পারবেন না, কারণ এটা কিন্তু হাইটেক প্রযুক্তি। বায়োফ্লক প্রথমে অনেক, আজ থেকে 2 বছর আগে যথেষ্ট হইচই ফেলে দিয়েছিল, কিন্তু পরবর্তীকালে যারা যারা করেছে তারা লস পেয়েছে। তার কারণ হচ্ছে প্রশিক্ষণ, অর্থাৎ অ্যাডপশন লেভেল। প্রশিক্ষণ দিলেই হলো না, আমি ওয়ান ওয়ে লেকচার দিলাম, শুনলেন, আপনি বললেন ভালো বলছে, ঠিক আছে, কিন্তু তা নয়, নিজেকে অ্যাডপ্ট করতে হবে এবং সেটাকে মানিয়ে নিতে হবে, তবেই সে কিন্তু সফল হবে। তা এই বায়োফ্লক প্রযুক্তি কিন্তু অত্যন্ত হাইটেক। সুতরাং এর জল থেকে শুরু করে অক্সিজেন লেভেল, খাবারের ক্ষেত্রে প্রোবায়োটিক বলে একটা জিনিস দেওয়া হয়, তার সঙ্গে সঙ্গে অন্যান্য জিনিসগুলো দেওয়া হয়। তারপরে ইউরিয়াও দেওয়া হয়, অ্যামোনিয়াম সালফেট দেওয়া হয়, হ্যাঁ, অ্যামোনিয়াম ফসফেট দেওয়া হয়। তাই এগুলো নির্দিষ্ট মাত্রায় জলের সঙ্গে মেশাতে হয়। এবং মনিটরিং, কন্টিনিউয়াস মনিটরিং না করলে কিন্তু বায়োফ্লক কখনো দাঁড়াবে না। তাই এই প্রসঙ্গটা যদি আপনারা কেউ উৎসাহিত হন, তা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বা আমি দুজনের নাম দিচ্ছি, আমরা অনলাইন ট্রেনিং দিচ্ছি। আমাদের সিআইডিসি পশ্চিমবঙ্গে 21টা ফার্ম আছে, আর তার সঙ্গে একটা কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে সোনামুখীতে। তমলুকে আমরা কিন্তু অনলাইন মাছ চাষ ট্রেনিং দিচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এই চৌবাচ্চার মাছ চাষ, বিশেষ করে জিওল মাছ, শিঙ্গি, কই, মাগুর, আর এমনি রুই, কাতলা, এই সমস্ত গুলো, সরপুটি। সাম্প্রতিককালে মণিপুরি পুঁটি, এটার কিন্তু প্রচন্ড বাজার। মণিপুরে বিক্রি হয় 1000 টাকা কেজি, আমাদের এখানে ধরে নিলাম এটা 400 টাকা বিক্রি হবে। সুতরাং যে বিক্রি করবে খামারি, সে 300 টাকা যদি বিক্রি করে, সে কিন্তু অনেক বেশি আর্থিকভাবে লাভবান হতে পারবেন। পলিট্যাঙ্কের কথা বলেছি। আর হচ্ছে বায়োফ্লক্সের ক্ষেত্রে যেটা বলছি, যে এখানে ডক্টর লাহা আছেন তমলুকে, উনি কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করলে, ওনার নাম্বারটা আমি বলে দিচ্ছি, আপনারা যারা এই প্রোগ্রাম দেখছেন বা আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন। 9434667766 9434667766। এছাড়া ডক্টর বিকে মন্ডল আছেন, উনি ফিশারি কনসালট্যান্ট আমাদের সিআইডিসি, ওনার নাম্বারটাও লিখে নিন, 916333
7800 সিএডিসির যে ঠিকানা সেটাও লিখে নিতে পারে, মৃত্তিকা ভবন, ডিডি 18/9, সেক্টর 1, সল্টলেক, কলকাতা 64। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে হেডকোয়ার্টার HQ.WBCADC in small letters @gmail.com। আমি মিনিমাম বায়োফ্লকের জন্য 1000 লিটার জল ধরবে, অর্থাৎ 10/10, এবং বায়োফ্লকে আমরা কিন্তু স্কোয়ার করি না, রেক্ট্যাঙ্গুলার করি না, আমরা সার্কুলার করি। তারও কিন্তু কারণ আছে। এই বায়োফ্লক পদ্ধতিতে আমরা কিন্তু জিওল মাছ, মাগুর, শিঙি এইগুলোকে বেশি গুরুত্ব দিই। অন্যান্য মাছ করা যায়, কিন্তু এইগুলোর যেহেতু রেজিস্ট্যান্ট অনেক বেশি, এরা বেঁচে থাকতে পারে, সুতরাং এই জিওল মাছের উপরই আমরা এটা শুরু করি এবং খামারিকে, মাছ চাষিকে বা জল কৃষক বলা হয়, জল কৃষককে উৎসাহিত করতে পারি। আমি একটা প্রকল্প বলি, একটা থাম্ব রুল। বায়োফ্লেক্সের মধ্যে 1000 লিটার জলে 10/10 যদি আমি সার্কুলার একটা জায়গা নিই এবং সেটা প্লাস্টিক দিয়ে ঢেকে দিই বা মাটির নিচে গর্ত করে প্লাস্টিক দিয়ে করি, 25,000 টাকা মতন যদি খরচ করি, আমরা কিন্তু 4-5 মাস পরে প্রায় 55,000 টাকা আয় করতে পারবো। কিন্তু শর্ত তো এক, যে বিজ্ঞানসম্মত ভাবে করতে হবে এবং নিজেকে এই প্রযুক্তিটাকে গ্রহণ করতে হবে, অ্যাডপ্ট করতে হবে। এছাড়া বাজারে সাধারণ মানুষরা যারা মাছ ভালোবাসেন, অথচ মাছের এত দাম, মনোসেক্স তেলাপিয়া বা নাইলন টিকা, এটা কিন্তু খুব জনপ্রিয়, এটাও কিন্তু চাষ করা যায়। আমরা যদি 40,000 টাকা খরচ করে যদি একটা প্রকল্প করি, তাহলে কিন্তু আমরা 13,000 টাকা রোজগার করতে থাকবো 4 থেকে 5 মাস পরে। কিংবা কই মাছ 15/10, অর্থাৎ 150 স্কোয়ার ফিট একটা জায়গা, সেখানে যদি আমরা ব্যয় করি 5,000 টাকা, বেশি খরচ নয়, আমরা কিন্তু মানে ডবল 10,000 টাকা আয় করবো, অর্থাৎ আমার লাভ হচ্ছে, নিট লাভ হচ্ছে 5,000 টাকা। সুতরাং এই বিষয়গুলো আজকে গ্রামীণ ক্ষেত্রে শহরে আসতে হবে না, গ্রামীণ জায়গায় থাকবে, তার জন্য বেশি পুঁজি দরকার নেই, তার জন্য বাজার রেডি আছে। তো এইরকম একটা উপযুক্ত ক্ষেত্র, আজকে এই আলোচনা খুবই প্রাসঙ্গিক, এবং তার জন্যই আমি প্রফেসরদেরকে ধন্যবাদ জানাই যে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আর শ্রী অরবিন্দের 1872 সালে উনি জন্মগ্রহণ করেছিলেন, সুতরাং 149তম জন্মতিথি আমরা পালন করলাম 15ই আগস্ট। উনি দেখেছিলেন কিন্তু ওই কারাগারে শ্রী অরবিন্দ বা সাবিত্রী বা লাইফ ডিভাইন যদি আমরা দেখি, সেখানে কিন্তু উনি ভারতবর্ষ যে স্বাধীন হবে এবং স্বনির্ভর হবে, আত্মনির্ভর হবে, এটা কিন্তু উনি তার লেখার মধ্যে উল্লেখ করে গেছেন। আর একটা জিনিস, যে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা করেছে 20,00,000 কোটি টাকা, এবং তার মধ্যে 15,000 কোটি টাকা হচ্ছে পশুপালন বা অ্যানিমাল হাজবেন্ডারি বিভিন্ন সেক্টরে, আর 20,000 কোটি টাকা, 15,000 অ্যানিমাল হাজবেন্ডারি আর 20,000 কোটি টাকা হচ্ছে ফিশারি। এতে ধার্য করা হচ্ছে সারা ভারতবর্ষের জন্য, এবং মেইনলি এইখানে কিন্তু তাকে বিভিন্ন শর্তের মাধ্যমে ঋণ নিতে হবে এবং তারা স্বনির্ভর হবে, এবং আমাদের যে প্রকল্প রূপায়ণের যে নাবার্ডের যে নির্দেশিত পদ আছে সাবসিডি পাওয়ার কিছুটা দিক, সেটাও কিন্তু এর সঙ্গে যুক্ত হবে। এই কথা বলে আপনারা যারা এটা শুনলেন, যারা স্টুডেন্ট হিসেবে জয়েন করেছেন বা অন্যান্য ফ্যাকাল্টি, ক্ষুদ্র কুটির শিল্প দপ্তর, যেহেতু এটা নন ফার্ম সেক্টর, কিন্তু আমারটা ফার্ম সেক্টর, কিন্তু এর সঙ্গে কিন্তু নন ফার্ম জড়িয়ে আছে বলেই আমার মনে হয় এই সঙ্গে ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরের প্রফেসর বোস, ডক্টর বোস সম্ভবত, প্রসেনজিৎ বোস, ওনার কাছে আমি দরকার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নেবো, বা আমার কন্ট্যাক্ট নাম্বার করতে পারেন। আমরা কিছু করতে চাই যাতে করে আমরা স্বনির্ভর হতে পারি এবং স্বনির্ভরতার মাধ্যমে আত্মনির্ভর হতে পারি। এই কথা বলে আপনাদের সবাইকে আমার তরফ থেকে নমস্কার।
নিয়োগী টেকনোলজিস এন্ড রিসার্চ প্রাইভেট লিমিটেড পক্ষ থেকে আমি প্রথমে প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি এবং ভারত সেবা আশ্রম সংঘকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। আমি প্রথমে শুরু করব যাকে নিয়ে, তিনি হচ্ছেন শ্রী ধ্রুবপদ নিয়োগী, আমাদের এই নিয়োগী গ্রুপের প্রতিষ্ঠাতা। শ্রী ধ্রুবপদ নিয়োগী আজও যুবক একজন, 85 বছরের, প্রাণবন্ত, বয়সটা ওনার কাছে নাম্বার মাত্র। উনি সব ফ্লোরে থাকেন ম্যাক্সিমাম সময়, এবং ছেলেদেরকে কিভাবে এনকারেজ করতে হয় এটা একটা বৈশিষ্ট্য। তো শ্রী নিয়োগী ধ্রুবপদ নিয়োগী কিভাবে শুরু করেছিলেন আমি একটুখানি গল্পটা বলে নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যারা আজকে এন্টারপ্রেনিয়ার, যারা সবাই ব্যবসা শুরু করেছেন এবং যারা স্টার্ট আপ, তারা বুঝবেন যে কিভাবে একটা অসম্ভব মানসিক দৃঢ়তা থাকলে আজকে এই জায়গায় পৌঁছানো যায়। উনি যখন শুরু করেছিলেন আজ থেকে প্রায় 50 বছর আগে, 1971 সালে, তার আগেও একটা শুরু ছিল। তার আগে উনি ব্যবসা শুরু করেছিলেন, কিন্তু উনি ফেলিওর হয়েছিলেন। কিন্তু ফেলিওর হলেও উনি মনোবল হারাননি কখনো। অসম্ভব জেদ, অসম্ভব মানসিক দৃঢ়তা এবং একটা কিছু একটা করব এই মনোভাব নিয়ে উনি শুরু করেছিলেন। এবং উনার আদর্শ ছিল আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। তাকে সামনে রেখে উনি সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে উনি বলেছিলেন, আচার্য রায়, যে বাঙালি যুবকদের ব্যবসায় কিভাবে তারা শুরু করতে পারে, ম্যানুফ্যাকচারিং, যে কোনো ব্যবসা। তো সেইভাবে উনি প্রথম যখন শুরু করলেন 1971 সালে, তখন উনার কাছে একটা নয়া পয়সাও নেই। উনি ধার করে ব্যবসা শুরু করলেন। একটা লোক, একটা মেশিন, এই দিয়ে ওনার যাত্রা শুরু হলো। উনি প্রথমে শুরু করলেন যে পেট্রোল, ওনার কাকার কাছে গেছিলেন। ওনার কাকা ছিলেন তখনকার এসো কোম্পানি, এখন হিন্দুস্তান পেট্রোলিয়াম, তার ছিলেন একজন টপ টেকনিশিয়ান। তার কাছে গেলেন, তিনি ওনাকে নিয়ে ওনার বসের কাছে গেলেন যে ও একটা ব্যবসা করতে চায়, চাকরি করতে চায়, ওকে করার সুযোগ দিন। উনি বললেন না, ও ব্যবসা করুক। উনি প্রথমে রিপেয়ারিং এ, পেট্রোল পাম্প রিপেয়ারিং কাজ দিয়ে উনি শুরু করলেন। ধীরে 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 ওনার অধ্যবসায়, ওনার সাধনা, ওনার যাবতীয় নিজেকে উজাড় করে দিয়ে উনি ব্যবসা শুরু করলেন। এবং ধীরে ধীরে উনি এসো কোম্পানি থেকে যোগাযোগ করলেন ভারত পেট্রোলিয়াম, তখনকার নাম ছিল বার্মাসেল। তো বার্মাসেল কোম্পানির নজরে উনি পড়ে যান এবং ওনার কাজের পদ্ধতি এবং ওনার দক্ষতা দেখে ওদের ইচ্ছা হলো যে ওনাকেও কাজে লাগানো যায় কিভাবে। যাই হোক, উনি তখন আস্তে আস্তে যে টেকনোলজি, পেট্রোল পাম্পের টেকনোলজি, উনি ধীরে ধীরে রপ্ত করতে শুরু করলেন রিপেয়ারিং এর মাধ্যমে। কিন্তু রিপেয়ারিং করতে গিয়ে যেটা উনি সম্মুখীন হলেন, যে তার পার্টস আসতে সময় লাগছে বিদেশ থেকে। তখন পার্টস বিদেশ থেকেই আসতো, ইউএসএ থেকে। তার সব ম্যানুফ্যাকচার ছিল সব বিদেশি। তখন উনি কিভাবে ওই পার্টস নিজে, আমি প্রথম ওই যে আত্মনির্ভর ভারত আমরা বলছি, উনি তখন থেকেই ভাবছেন যে কিভাবে আমি ইম্পোর্ট সাবস্টিটিউট তৈরি করতে পারি। ওনার মাথার মধ্যে ঢুকে গেল। একে একে 1979-80 থেকে উনি এইভাবে একের পর এক বিদেশি যে সমস্ত পার্টস গুলো আসতো পেট্রোল পাম্পের, যেগুলো এখানে পাওয়া যেত না, এখানে আমাদের দেশে তৈরি হতো না, উনি সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে তৈরি করতে আরম্ভ করলেন। এবং পেট্রোল পাম্প তৈরি করার দিকে আস্তে আস্তে উনি এগোলেন। পেট্রোল পাম্পের স্পেয়ার পার্টস, পেট্রোল পাম্পের সাব অ্যাসেম্বলি, এগুলো ধীরে 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 এবং আস্তে আস্তে এদিকে ওনার লোক সংখ্যাও বাড়তে শুরু করলো। এরকম অবস্থায় ওনার কাছে তিনটে জিনিস ছিল। একটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, কোয়ান্টিটি কন্ট্রোল এবং এবং ছিল কাস্টমার স্যাটিসফ্যাকশন। কি করে কাস্টমারকে কিভাবে স্যাটিসফাই করা যায়, এটাই ছিল ওনার মূল লক্ষ্য। এবং তার জন্যে উনি আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন যে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমি ধীরে ধীরে সেই কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম আমরা 1998-এ প্রথম আমরা শুরু করি। এবং কোয়ালিটি ম্যানেজমেন্ট আমরা শুধু তাই নয়, তারপরে আমরা
প্রথম এই সময়, এই যে সময়টা যাচ্ছে, সেই সময়টা আস্তে আস্তে ফরেন কোম্পানিরা আমাদের 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 দেশে আসতে আরম্ভ করেছে এবং আমরা প্রবল একটা কম্পিটিশনের সম্মুখীন হলাম। সেই কম্পিটিশনে আমরা কিভাবে লড়াই করব, আমরা তখন আমাদের কাছে দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদের কি করতে হবে। ওনার তখন মাথায় এলো যে আমরা এমন একটা পেট্রোল পাম্প করব যেটা হবে মোবাইল সিস্টেম। এই মোবাইল পেট্রোল পাম্প প্রথম কনসেপ্টটা উনার মাথায় এলো যে এইভাবে আমরা তাহলে আমরা ওদের সঙ্গে কম্পিটিশনে লড়তে গেলে আমাকে আমাকে ইনোভেশনের উপর জোর দিতে হবে, ক্রিয়েটিভিটির উপর জোর দিতে হবে। এবং উনি প্রত্যেকটা ছেলেকে যেভাবে তৈরি করলেন, সবাইকে উনি আমাদের ওদের ব্রেনকে, ওদের সঙ্গে যদি ফরেন কোম্পানির সঙ্গে যদি লড়তে হয় তাহলে আমাদের ব্রেনকে কাজে লাগাতে হবে, আমাদের হিউম্যান ব্রেনকে, প্রত্যেকটা ছেলেকে উনি কাজে লাগালেন যে তাদের নতুন নতুন জিনিস আবিষ্কার করা, নতুন নতুন প্রসেস তৈরি করা, কিভাবে আমাদের কস্ট কমানো যেতে পারে, কিভাবে প্রসেস ইমপ্রুভমেন্ট করে আমাদের আমাদের এনভায়রনমেন্টকে আমরা আরো বেটার করতে পারি, এবং সর্বোপরি যে সেফটিকে আমরা প্রত্যেকটা কোয়ালিটি, মানে শুধু প্রোডাক্ট কোয়ালিটি নয়, প্রোডাক্ট কোয়ালিটি মানে প্রোডাক্টের সেফটি এবং এনভায়রনমেন্ট, এটাও তখন থেকে আমরা আমাদের মাথায় ঢুকে গেল। যাই হোক, এরপরে আমরা যেটা করলাম যে ভারতবর্ষের প্রথম যে ক্লাস্টার, 3 টায়ার ক্লাস্টার, মিস্টার দে ভালো করেই জানেন যে উনিও তার মধ্যে ছিলেন। 3 টায়ার ক্লাস্টার ভারতবর্ষে প্রথম আমরা করি, আমাদের সাপ্লায়ারদেরকে নিয়ে, আমাদের যারা কাস্টমার তাদেরকে নিয়ে প্রথম আমরা ক্লাস্টার, আমরা লিন ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার আমরা করি। এবং 1910 সালে যখন প্রথম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লিন ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার শুরু হয়, এবং তার আমরাই প্রথম শুরু করেছিলাম আমাদের গোটা ইস্টার্ন রিজিয়নে, প্রথম শুরু করি সাকসেসফুলি, এবং এর পরবর্তী পর্যায়ে আমরা সেকেন্ড ক্লাস্টারও করি। এখন আমরা একটু চলে যাই যে আমরা কি ম্যানুফ্যাকচার করি। আমরা আপনারা দেখছেন ছবিগুলো, আমরা এই যে পেট্রোল পাম্প দেখছেন, এই ভারতবর্ষের পেট্রোল পাম্প আমরা প্রথম করে স্মল স্কেল ইন্ডাস্ট্রি, শুধু ভারতবর্ষ নয় পৃথিবীতেও কিন্তু প্রথম পেট্রোল পাম্প একমাত্র আমরাই যোগী টেকনোলজিস। সুতরাং এবং এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লিগাল মেট্রোলজি ছাড়াও আমরা পেশোর অ্যাপ্রুভালও আমরা পেয়ে গেছি। সুতরাং আপনারা বুঝতেই পারছেন একটা স্মল ইন্ডাস্ট্রি কিভাবে লড়াই করে একটা জায়গায় পৌঁছানো যায়। এবং যারা, আমি বলতে চাইছি যারা এখানে স্টার্ট আপ আছেন তাদেরকেও বলছি যে যদি আমার পর্যাপ্ত পরিমাণে আমার জিল থাকে, আমার যদি অদম্য ইচ্ছা শক্তি থাকে, তাহলে এবং একটা পজিটিভ অ্যাটিটিউড থাকে, তাহলে কিন্তু ভালো জিনিস করা সম্ভব। নেক্সট, আমাদের ভিশন to become an Indian company which will be recognized by the global industry leaders. আমরা যাদের সঙ্গে কাজ করি অলরেডি গ্লোবাল লিডার যা আছেন, যারা যেমন গেলবার, এরকম ধরনের কোম্পানি তারা আমাদের সঙ্গে কাজ করছে। এবং আজকেই আমার কাছে মেল এসছে যে ইতালি থেকে একটা কোম্পানি তারা আমাদের সঙ্গে কাজ করতে চায়। এবং আমাদের মিশন to innovate and develop green fuel management products and manufacture the same to meet international quality and design standards. So next, এখন আমরা আমাদের যে প্রোডাক্ট মোবাইল ডিসপেন্সার, সেটা কিভাবে গ্রামে কাজ করতে পারে তার আমি কিছু আমরা এখানে দেখাচ্ছি। অলরেডি কাজ করছে বিভিন্ন রোড কনস্ট্রাকশনে, আমাদের প্রোডাক্ট কাজ করছে। আমাদের প্রধানমন্ত্রীর যে চতুর্ভুজ সড়ক যোজনা, সেই যোজনায় এবং গ্রামাঞ্চলে সেটা ছড়িয়ে যাচ্ছে। সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে আমাদের প্রোডাক্ট কাজ করছে। এবং আরো একটা জিনিস আমি বলতে চাই এখানে, হ্যালো, আচ্ছা, আমরা যে এই যে আমাদের সারা ভারতবর্ষে যে প্রচুর দুধ প্রোডাকশন হয়, সেই দুধের জন্য আমরা একটা মোবাইল মিটার তৈরি করেছি, যেটা দুধকে মানে ভালো রাখতে, কোয়ালিটি দুধ যাতে ট্রান্সপোর্টেশনে নষ্ট না হয়, কোনো রকম ভাবে তাতে জার্ম না আসতে পারে, তার জন্য আমরা একটা মিটার তৈরি করেছি,
যেটাকে ইজিলি কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া যায় উইদাউট এনি হ্যাসেল। নেক্সট। এছাড়াও আমাদের যেটা এগ্রিকালচারের জন্য, যেখানে আমাদের এগ্রিকালচারে আমাদের যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার হয় এবং সেখানে প্রচুর ডিজেলের ব্যবহার আছে, সেই ডিজেল গুলো কি করে সেই গ্রামে, প্রত্যন্ত গ্রামে পৌঁছানো যায়। আপনারা জানেন যে পেট্রোল পাম্প গ্রামের মধ্যে কিন্তু নেই, কিন্তু সেটাকে একদম চাষির কাছে পৌঁছে দেওয়া যায়, সেই ধরনের প্রযুক্তি আমরা তৈরি করে সেই ধরনের পাম্প আমরা তৈরি করেছি যাতে মানুষের কাছে একদম গ্রামে সুন্দরবনে পর্যন্ত পৌঁছে যেতে পারে আমাদের পেট্রোল পাম্প। এছাড়া আমরা বলছি যে কেরোসিন, আপনারা জানেন কেরোসিন একটা অত্যধিক গুরুত্বপূর্ণ জিনিস গ্রামের কাছে, এবং এই কেরোসিনের মাধ্যমে সমস্ত তারা সাধারণত আমরা দেখেছি গ্রামাঞ্চলে যে সমস্ত কেরোসিন গুলো দেওয়া হয় অত্যন্ত মানে সঠিক কোয়ালিটি বা সঠিক তাদের দেওয়া হয় না, মাপার যন্ত্র নেই, কিন্তু আমাদের মাধ্যমে আমাদের হাই অ্যাকুরেসি আমরা দিতে পারছি। এছাড়া গ্রামাঞ্চলে যে ওয়াটারওয়েজ আছে, বিরাট একটা অঞ্চল, বিশেষত নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনা, সেখানেও কিন্তু বিরাট একটা ওয়াটারওয়েজ আছে, যেখানে আমাদের প্রযুক্তি, আমাদের মোবাইল ডিসপেন্সার একটা বিরাট ভূমিকা পালন করতে পারে। আমি যারা নতুন যারা এখানে ব্যবসা শুরু করতে চলেছেন, স্টার্ট আপ এবং নতুন এন্টারপ্রেনিয়র, তারা কিন্তু এই জিনিসটা ভাবতে পারে এবং তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। এবং এছাড়া আপনারা জানেন যে সারা ভারতবর্ষে যে প্রচুর যে রোড কনস্ট্রাকশন হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রি হচ্ছে, ইভেন আমরা যে দেখতে পাচ্ছি যে জাহাজে তেল দেওয়ার জন্য আমাদের ফ্লোমিটারও ব্যবহার করা হচ্ছে। এই মুহূর্তে আমাদের যারা কম্পিটিটর আছে, সব ফরেন কম্পিটিটর যারা, তাদের সঙ্গে আমরা লড়াই করছি এবং অনেক এখন ফরেন কোম্পানি তারাও আমাদের কাছে ডিলারশিপ দিতে চাইছে আমাদের কোয়ালিটি, আমাদের সার্ভিস, আমাদের সঠিক ডেলিভারির জন্য। এবং আমাদের সার্ভিসের জন্য একটা বিরাট একটা অপরচুনিটি আছে গ্রামাঞ্চলে, এই যে পেট্রোল পাম্প গুলোকে রিপেয়ার করা, সেগুলো একটা বিরাট অপরচুনিটি আছে। একটা পেট্রোল পাম্প থেকে দুজনকার জীবিকা অর্জন করতে পারে, এমপ্লয়মেন্ট হতে পারে। সুতরাং আমরা বলতে চাইছি যে আমাদের যে সমস্ত পেট্রোল পাম্প গুলো আমরা করছি, ভ্যারাইটিস পেট্রোল পাম্প করছি, আমরা শুধু ফুয়েলের জন্য নয়, আমরা দুধের জন্য করছি, আমরা এডিবল অয়েলের জন্য করছি। সুতরাং যারা ইন্টারেস্টেড তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নেক্সট। আমি এই দীর্ঘ সময়, এই যে আমরা এত বছর ধরে আমরা আছি, প্রায় 50 বছর, আমরা এই 50 বছরে অনেক রেকগনিশন পেয়েছি, গভর্নমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছি, আমরা তিনবার ন্যাশনাল অ্যাওয়ার্ড আমরা পেয়েছি। তার মধ্যে মূলত রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, তার জন্য আমরা লিন ম্যানুফ্যাকচারিং এবং কোয়ালিটির জন্য আমরা অ্যাওয়ার্ড গুলো পেয়েছি। এবং এছাড়া তিনবার ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন অ্যাওয়ার্ড আমরা পেয়েছি। এবং ইউনিডো আপনারা জানেন, তারা আমাদেরকে স্বীকৃতি দিয়েছে, আমাদের একজন ইন্ডিয়ার আমরা টপ ম্যানুফ্যাকচারার হিসেবে। আমরা পেট্রোল, আমরা শুধু প্লাস্টিক থেকে কি করে অয়েল তৈরি করা যায় তার উপর আমরা যে রিসার্চ করেছি, তার উপর ওরা ক্যালিফোর্নিয়া থেকে ওখানে আমাদেরকে অ্যাওয়ার্ড দিয়েছে। আর রিসেন্টলি ইকোনমিক টাইমস অফ ইন্ডিয়া তারা আমাদের স্বীকৃতি দিয়েছে, তাদের পেপারে আমাদের যা যা আমরা অ্যাক্টিভিটিস তার উপর ওরা একটা ওদের নিউজে ওরা ছাপিয়েছে। আমরা যে কেউ দেখতে পারেন, আমি এখানে লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি, আপনারা এখানে দেখতে পারেন। এছাড়া বিভিন্ন পত্র পত্রিকা, বিভিন্ন জায়গা থেকে আমরা আমন্ত্রণ পাই আমাদের বক্তব্য তুলে ধরার জন্য। এবং আমরা সিআইআই ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের সঙ্গে আমরা জড়িত, ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কোয়ালিটি, এবং তারা আমাদেরকে টাইম টু টাইম আমাদেরকে বিভিন্ন রকম ভাবে, আমরা ওদেরও 3বার অ্যাওয়ার্ড পেয়েছি। শুধু আমরা এই যে টোটাল কাজটার জন্য
আমরা যাদের উপর নির্ভর করে আছি, যারা যারা আমাদেরকে সাহায্য করে যাচ্ছেন, তারা হচ্ছে আমাদের ওয়ার্কফোর্স। তাদেরকে যদি আমরা ঠিক মতন মোটিভেট না করতে পারতাম, তাহলে কিন্তু আমরা আজকে এই জায়গায় পৌঁছতে পারতাম। তো আমার আর বিশেষ কিছু বলার নেই। যদি কিছু প্রশ্ন থাকে আপনারা আমাকে করতে পারেন। ধন্যবাদ। আচ্ছা, এখানে একটা ভিডিও আছে, আমি ভিডিওটা চালিয়ে শেষ করছি। Our next innovation is our mobile fuel dispensing unit, a one of its kind product. The unit brings easily ধন্যবাদ মিস্টার দে, থ্যাংক ইউ। ছোট ছোট দুটো তিনটে জিনিস বলে দেবো, কেননা একজন অধ্যাপককে যদি বলতে দেওয়া হয় তাহলে কিন্তু তাকে অল্প সময়ের মধ্যে আটকানো বড় মুশকিল, এবং অধ্যাপক প্রবীর দে উনি এটা জানেন ভালো মতনই। তো সুতরাং আমরা তো অল্প কথার মানুষ নই, তাও আমি ছোট করে বলি যে এই প্রণবানন্দ ইনস্টিটিউটে প্রথম যখন প্রায় 12 বছর আগে একবার এসেছিলাম, আমি একটা ছোট গল্প বলেছিলাম কচ্ছপ আর খরগোশের। তো সেই গল্পটা আমি বলবো, কিন্তু আজকে বলার আগে একটা কথা বলি। আজকে যাদের যাদের কথা শুনলাম, এবং এই যে প্রবীর বাবু বলছিলেন যে 72, 74, 75 জন এতক্ষণ ধরে প্রোগ্রামটা মনোযোগ দিয়ে শুনছে, তার মানে কি উদ্যম রয়েছে, কত এনার্জি রয়েছে আমাদের বাংলার মানুষের মধ্যে, বাংলার যুবার মধ্যে। তো এই জায়গাটায় কিন্তু আমি যখন ভেলোরে বসে আছি, আমার কিন্তু মনটা পড়ে আছে সেই আত্মনির্ভর পশ্চিমবাংলার জন্য। তো এই আত্মনির্ভর পশ্চিমবাংলার উন্মেষ অনেক দিন আগে হয়ে গেছে। এখন কিন্তু আমাদের পরের লেভেলে এগিয়ে যেতে হবে, যেখানে আমাদের প্রযুক্তি নির্ভরতা আনতে হবে। ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি এই প্রযুক্তির সহযোগিতা করতে রাজি, এবং আমি অনেক ব্যাপারেই বলেছি যে এই কাজটা আমরা করতে চাই। তো খরগোশ আর কচ্ছপের গল্পটা আমরা সবাই জানি। তো খরগোশটা জিতে গিয়েছিল, কচ্ছপটা জেতেনি, তাই কি না? ঠিক উল্টোটা, কচ্ছপটা জিতেছিল, খরগোশটা সবকিছু জেতার সাজ সরঞ্জাম শক্তি বল থাকা সত্ত্বেও জিততে পারেনি। সে এত বেশি আত্মতুষ্টিতে ভুগেছিল যে সে ঘুমিয়ে পড়েছে। এবার কি হলো, আজকের খরগোশটা তো একটু বুদ্ধিজীবী খরগোশ, সে হারার পর কচ্ছপ ভাইয়ের কাছে গিয়ে বলল, কচ্ছপ ভাই তুমি যে রাস্তায় গেছো ভাই, আমি সেখানে ঘুমিয়ে পড়েছি। তো কচ্ছপ ভাই, আমরা আবার আর একটা নতুন রাস্তায় নতুন ট্র্যাকে আবার লড়াই করব। কচ্ছপ ভাই তো বললো ঠিক আছে, কচ্ছপ ভাইয়ের কনফিডেন্স এসে গেছে, এবারও জিতবে। তারপরে কি হলো, এবার রাস্তাটা বদলানো হলো। রাস্তাটা বদলে দেখা গেল একদম খটখটে জায়গায় কচ্ছপ ভাইয়ের সঙ্গে খরগোশ ভাই লড়াই শুরু করলো। এবার আর খরগোশ ভাই ঘুমায় নাই, সে তাড়াতাড়ি করে দৌড়ে জিতে গেল। এবার জেতার পর কি হলো, কচ্ছপ ভাই তো এখন টেকনোলজি জানে, নেটওয়ার্কিং জানে, একসঙ্গে কাজ করতে জানে। তো কচ্ছপ ভাই বলল, ঠিক আছে খরগোশ ভাই, আমরা অন্য একটা রাস্তায় এবার অন্য একটা ট্র্যাকে এবার রেস করব।
তো রেসটা হলো, কিন্তু এবার কি করেছে কচ্ছপ ভাই, একটা জলা জায়গার ওপর দিয়ে নিয়ে গেছে। এবার জলা জায়গার ওপর দিয়ে যেতে 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 কচ্ছপ ভাই তো জলা জায়গার এসে ধীরে ধীরে টুক টুক করতে করতে পেরিয়ে যাচ্ছে। খরগোশ ভাইয়ের পা আটকে আটকে যাচ্ছে, লাফাতে পারছে না, আবার হেরে গেল। এবার 2:1 হয়ে গেছে, কচ্ছপ ভাই জিতে গেছে দুবার, খরগোশ ভাই একবার। এবার কচ্ছপ ভাই আর খরগোশ ভাই ঠিক করলো, না এবার এমন একটা জায়গায় করব যাতে জলা জমিও থাকবে আর যার মধ্যে শুকনো খটখটে জমিও থাকবে। শুরু হলো দৌড়। এবার প্রথমে তো শুকনো জমি, খরগোশ ভাই অনেকটা এগিয়ে গিয়ে আবার জলা জমির সামনে পড়ে গেছে। এবার অপেক্ষা করছে কি হয়। কচ্ছপ ভাই ধীরে 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 চলে এলো। তারপরে কচ্ছপ ভাই যখন ওই জলা জমিটা পেরোচ্ছে, খরগোশ ভাই টপক করে লাফিয়ে কচ্ছপের পিঠের ওপর চেপে বসলো। এবার দুজন মিলে একসঙ্গে জলা জমিটা পেরিয়ে গেল। পেরিয়েই কি হলো, কচ্ছপ ভাইয়ের পিঠ থেকে খরগোশ ভাই নেমে দৌড়ে জিতে গেল। আবার সেই 2:2 হয়ে গেল, দুবারে জিতেছে, দুবারও জিতেছে। এই বক্তব্যটা বলার পিছনে কি যুক্তিটা রয়েছে? এতক্ষণ ধরে আমরা কি শুনলাম? এতক্ষণ ধরে আমরা শুনলাম প্রোডাক্ট সম্বন্ধে। আমরা শুরু করছি একটা নতুন কাজ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং এর সহায়তায় বাংলাদেশে এবং আফ্রিকাতে। কিন্তু এদের দুজনে যাওয়ার আগেই আমরা আসতে চাই পশ্চিমবাংলায়, সেটা হচ্ছে প্যাকেজ। এই যে এত কিছু বলা হলো ফুড বেভারেজেস নিয়ে, মৎস্য চাষ নিয়ে, এই সব কিছুর পিছনে কিন্তু আরেকটা জিনিসের বিরাট বড় অবদান, সেটা হচ্ছে কিসে প্যাকেজ করবে। ফ্রোজেন ফুড, ফ্রোজেন ভেজিটেবল। কিন্তু মাথায় রাখতে হবে যে এই জিনিসগুলো পেরিশেবল, এগুলো নষ্ট হয়ে যায় 3-4 দিনের মধ্যে। তাহলে প্যাকেজের এখানে ভীষণ গুরুত্ব। তো আমরা বাংলাদেশে একটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা প্রথমে যাচ্ছি, 3E কনসেপ্ট। আমাদের স্কুলটার নাম দিয়েছি মাই কুল স্কুল। এই মাই কুল স্কুল দিয়ে আমরা মাই কুল প্যাকেজিং এবং মাই কুল লার্নিং এই দুটোর মাধ্যমে আমরা ঢুকছি। মাই কুল স্কুলে মাই কুল প্যাকেজিং শেখাচ্ছে 3E। প্রথম ই মানে একদম বেসিক কোর্স এডুকেশন, তারপরেরটা কি এমপ্লয়মেন্ট, সেটা হচ্ছে অ্যাডভান্স কোর্স, আর প্রিমিয়াম কোর্স কি এন্টারপ্রেনিয়রশিপ। এডুকেশন, যে এডুকেটেড হয়ে থাকতে চায় ঠিক আছে, পরে সে পড়াতেও পারে প্যাকেজিং এর কোর্স। তারপর যে কিনা এমপ্লয়মেন্ট চায় তাকে অ্যাডভান্স কোর্স দেওয়া হবে, এবং এই কোর্সটায় পড়াতে আসবে বহু কোম্পানির প্যাকেজ ডিজাইনাররা। আমি ভবিষ্যতে যদি আমাকে প্রফেসর দিয়ে একটা সুযোগ দেয়, তাহলে আমি একটা প্যাকেজিং এর উপর তোমাদের কাছে একটা প্রোগ্রাম লাগবে। এই সরি, আমি তুমি বললাম, এখানে আমার থেকে অনেকেই বয়স্ক আছেন, আপনি বলাটাই ঠিক। আসলে মাস্টার মশাই মানিস তো, সবাইকে তুমি বলে ফেলি, ইনফরমালি কথা বলছি আর কি। অদ্রিতা, মণিদীপার, অভিষিক্তা, এরা তিনজন দারুণ কাজ করেছে, আর আশিসের তো তুলনাই নেই। আর সবার থেকে এগিয়ে রয়েছেন প্রবীর বাবু, যিনি সকলের নেতা, লিড করছেন। আর এতজন এত উদ্যমী লোক দেখে মনে হচ্ছে চাকরি বাকরি ছেড়ে বেঙ্গলে চলে যাই, গিয়ে খালি এন্টারপ্রেনিয়ার বানাই, যারা কিনা শুধু এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবে। তো এটা আমার বহুদিনের স্বপ্ন। যারা করেছেন, যারা প্রেজেন্টার, এবং সর্বোপরি আমাদের ভগবন্ত ইনস্টিটিউটের ডাইরেক্টর প্রফেসর কবি কুমার দে, ওনাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাই। এমন একটা সময়ে আমরা এই প্রোগ্রামটা অর্গানাইজ করতে চলেছি বা অর্গানাইজ করলাম, এই যে আমরা একটা বিশেষ সময়ের মধ্যে দিয়ে প্রত্যেকটা ভারতবাসী, সারা পৃথিবীর মানুষ যে একটা সমস্যার মধ্যে দিয়ে চলছে, তার মধ্যে আমাদেরকে সার্ভাইভ করতে গেলে প্রধানমন্ত্রীর যে মেসেজ আত্মনির্ভর ভারত, সেই আত্মনির্ভর ভারতের উপরে আমরা দায়িত্বের সঙ্গে কিছু করার চেষ্টা করছি। এবং আমাদের পাশে যারা এসছেন তাদেরকে বিশেষভাবে পরমানন্দ ইনস্টিটিউটের পক্ষ থেকে এবং ভারত সেবা সংঘের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাদের অনুষ্ঠানে যারা বক্তব্য রেখেছেন, ডক্টর প্রসেনজিৎ বোস, সিএমডি, কৃষি বিকাশ শিল্প কেন্দ্র কলকাতা, যারা ডাইরেক্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এমএসএমই ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত, এবং এই প্রোগ্রাম থেকে যারা কোনো কিছু করার একটা চিন্তা ভাবনা করছেন বা নতুন ভাবে নিজের কিছু করা আছে সেটাকে আরো ভালোভাবে করতে চাইছেন, তাহলে আপনারা পরমানন্দ ইনস্টিটিউটে হয়ে
বা পরমানন্দ ইনস্টিটিউটে যোগাযোগ করে বা ডক্টর বোসের সঙ্গে যোগাযোগ করে আপনারা আরো সুন্দর ভবিষ্যৎ ভারতবাসী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ডাইরেক্ট এজেন্সির সঙ্গে উনি কাজ করছেন, প্রতিনিধি হিসাবে কাজ করছেন, এবং উনি ভারত সেবা সংঘের সঙ্গে ওনার প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে যুক্ত। সেই জন্য ওনাকে আমাদের আশ্রমের পক্ষ থেকে এবং বিশেষভাবে পরমানন্দ ইনস্টিটিউটের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, এবং আশা করি উনি ভবিষ্যতে আমাদের সঙ্গে আরো কর্মের মাধ্যমে নিবেশ করে উনি আমাদের আরো হাত বাড়িয়ে দেবেন। এছাড়া আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর প্রবীর কুমার পাল, যিনি একজন অ্যানিম্যাল হাজবেন্ডারি বিশারদ, এবং ওনার প্রচুর কাজ আছে। উনি শুধু বাংলা নয়, বাংলার বাইরেও বিভিন্নভাবে কাজ করেছেন, এবং ওনাকে আমরা এই প্রোগ্রামের মধ্যে পেয়ে আমরা নিজেদের বিশেষভাবে গর্বিত অনুভব করছি, এবং আমরা আশা করছি যে ওনার সঙ্গে এবং ওনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা আরো গ্রামের মানুষকে আরো আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। কেননা ভারত সেবাশ্রম সংঘ এবং স্বামী পূর্ণমানন্দজি মহারাজের মূল মন্ত্র ছিল সেলফ রিলায়েন্স। মানুষকে তার নিজের জায়গাটা বুঝে নিতে হবে এবং সমাজের জন্য কাজ করতে হবে। প্রবীর কুমার পালকে আবার একবার আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই পরমানন্দ ইনস্টিটিউটের পক্ষ থেকে। ওনার মূল্যবান সময় এবং ওনার যে সুন্দর প্রেজেন্টেশন বোর্ড এবং অ্যানিম্যাল হাজবেন্ডারির উপরে, যে উনি ওনার যে মূল্যবান বক্তব্য রেখেছেন, আশা করি আমাদের যারা পার্টিসিপেন্ট আছে তাদের কাজে লাগবে, এবং তারা যারা রুরাল যারা এন্টারপ্রেনার হতে চান বা রুরাল লাইফ করতে চান তাদেরকে বিশেষভাবে সাহায্য হবে। তারা পরমানন্দ ইনস্টিটিউটের তরফ থেকে ওনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যেন ওনারা আমাদের ইনস্টিটিউটে এসে যোগাযোগ করেন। এবারে আমরা ডক্টর স্বপন সুর, যিনি আমাদের সঙ্গে বিশেষভাবে জড়িত এবং দীর্ঘ অনেক বছর ধরে উনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। উনি গ্রাম বাংলায় প্রচুর কাজও করেছেন, এবং ভারত সেবাশ্রম সঙ্গে তথাকথিত পরমানন্দ ইনস্টিটিউটের গ্রাম বাংলা নিয়েই কাজ। আমরা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন রকম কাজ করি, এবং বিশেষ করে সেই সময় আমাদের ডক্টর সুর আমাদের পাশে থাকেন, এবং ওনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা আরো এগোতে পারবো। আশা করি উনি ওনার টেকনিক্যাল একটু অসুবিধার জন্য উনি হয়তো একটু রিজনেবল হয়ে গেছেন, কিন্তু উনি যে আমাদের সঙ্গে পুরোটাই ছিলেন, ওনাকে আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। এবং এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের এখানে ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে অ্যানিম্যাল হাজবেন্ডারির উপরে বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম হয়। যদি আপনারা সেই প্রোগ্রামের ব্যাপারে কোনো ইন্টারেস্ট থাকেন তাহলে পরমানন্দ ইনস্টিটিউটে যোগাযোগ করতে পারেন। এছাড়া ডক্টর উদয় ভানু গাঙ্গুলি গঙ্গোপাধ্যায় স্যারও আমাদের সঙ্গে বিশেষভাবে যুক্ত, উনি ম্যাকআউট কোর্সের সঙ্গেও বিশেষভাবে যুক্ত। ওনার দীর্ঘ প্রায় 40 বছরের অভিজ্ঞতায় উনি আমাদের সঙ্গে বিভিন্নভাবে আছেন, এবং ওনার মূল্যবান বক্তব্য বিশেষ করে মুরগির উপরে উনি সুন্দর বলেছেন। এছাড়া বায়োফ্লগ, যেটা নিয়ে আমরা খুব রিসেন্ট কাজ করার চেষ্টা করছি, কেননা বায়োফ্লগ হচ্ছে এমন একটা ফিশিং একটা মডার্ন একটা সিস্টেম, যেটা প্রথমে ওয়ার্ল্ডে ইসরায়েল যেটাকে আবিষ্কার করেছিল, এবং সেটা ইন্ডিয়াতে অনেক বছর ধরে কাজ হচ্ছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সেভাবে সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারিনি। পরমানন্দ ইনস্টিটিউট খুব চেষ্টা করছে সেটাকে গ্রাম বাংলায় যাতে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। যেখানে জল আছে সেখানে, যেখানে জল নেই, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, আমরা সেখানে এই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। এ ব্যাপারে উদয় ভানু স্যারের সহযোগিতা আমরা সর্বদা পাই, এবং আশা করি আরো ভবিষ্যতে পাবো। এবং যদি কোনো আমাদের পার্টিসিপেন্ট এই ব্যাপারে কোনো বিশেষভাবে আগ্রহ থাকে তাহলে তারা পরমানন্দ ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের ডাইরেক্টর স্যার মিস্টার দের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন। আমরা এই প্রজেক্টটা নিয়ে খুবই কাজ করছি, এবং আশা করি সেই কাজে আমরা সাফল্য পাবো। এখানে আমরা প্রোগ্রামের মধ্যে চেষ্টা করেছি গ্রাসরুট লেভেল থেকে আজকে ন্যাশনাল লেভেলে যারা কাজ করছে সেই সমস্ত প্রতিষ্ঠানকে তুলে ধরার,
নিয়োগী এন্টারপ্রাইজ হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যারা খুব ছোট থেকে যারা আজকে ন্যাশনাল লেভেলে অনেক ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার এবং সারা ভারতবর্ষে ওনারা রিপ্রেজেন্ট করেন, এবং ভারতবর্ষে শুধু রিপ্রেজেন্টই করেন না, ওনারা বিভিন্ন জয়েন্ট কোলাবোরেশনে জাপান, ফ্রান্স বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। ওনাদের দেখে আমরাও পরমানন্দ ইনস্টিটিউটের সঙ্গে এই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সম্পর্ক এবং ওনাদের প্রতিষ্ঠানের যিনি কর্ণধার কর্ণধার সমীর নিয়োগী আমাদের পরমানন্দ ইনস্টিটিউটের গভর্নিং বডি মেম্বার। আশা করি ওনাদের হেল্প সবসময় আমাদের পাশে থাকে। আপনারা যদি এই ধরনের কোনো প্রজেক্ট করতে চান, কোনো পার্টিসিপেন্ট, তাহলে আমরা আপনাদের প্রজেক্ট প্রপোজাল আমরা আশা করব এবং সেটা আমরা নিয়োগী গ্রুপকে আমরা সেটাকে ফরওয়ার্ড করব এবং আশা করি সেটা একটা দৃষ্টান্তমূলক হয়ে থাকবে, কেননা ওনারা ডাইরেক্ট পেট্রোলিয়াম মিনিস্ট্রির সঙ্গে ওনারা কাজ করেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে সেই ব্যাপারে সেই জন্য আমরা চেষ্টা করেছি যারা এন্টারপ্রাইজ নিয়ে এবং যারা একদম গ্রাসরুট লেভেল থেকে আজকের এই ন্যাশনাল লেভেলে পর্যন্ত উঠেছি তাদেরকে রিপ্রেজেন্ট করালাম, যাতে আপনাদের মধ্যে সেই জিনিসটা একটা দাগ কেটে যেতে পারে এবং আপনারা ইন্সপায়ার হতে পারেন। তাহলে আমাদের পরমানন্দ ইনস্টিটিউটের পক্ষ থেকে সমস্ত গেস্ট এবং সমস্ত পার্টিসিপেন্টকে আর একবার ধন্যবাদ জানাই এবং আমি গুরু মহারাজের কাছে কাতর আবেদন করি যাতে সবাই এই প্যান্ডামিক সিচুয়েশনে সুস্থ সবল সুন্দর ভাবে থাকতে পারেন এবং এই প্যান্ডামিক সিচুয়েশনকে যারা আমরা কন্ট্রোল করে বা কন্ট্রোল তো আমরা করতে পারবো না, যাতে আমরা ঠিকভাবে সেটাকে ওভারকাম করতে পারি এবং সবার শিরে যাতে গুরু মহারাজের আশীর্বাদ বর্ষিত হয় সেই আকাঙ্ক্ষা রেখে আমাদের পরমানন্দ ইনস্টিটিউটের পক্ষ থেকে, এছাড়া আমি আমার লাস্ট যারা আমাদের কোঅর্ডিনেটর, যারা টেকনিক্যাল কোঅর্ডিনেটর পুরো প্রোগ্রামটা যারা অর্গানাইজ করছে সেই টিমকে বিশেষ করে তাদেরকে আমি আমার পক্ষ থেকে এবং আমার ইনস্টিটিউটের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, যাদের সঙ্গে আপনারা সব সময় যোগাযোগের মাধ্যমে আজকের এই প্রোগ্রামটার মাধ্যমে প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন। সেই ব্যাপারে আমাদের আদ্রিতা, অভিষিক্তা এবং মণিদীপা আমার পরমানন্দ ইনস্টিটিউটের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। তাদের দিনলজ প্রচেষ্টায় এই প্রোগ্রামটা আমরা অর্গানাইজ করতে পেরেছি। সবাই ভালো থাকুন, গুরু মহারাজের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক, এই শুভ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না।